এক জরিপে দেখা গেছে তরুণদের ভেতরে অর্থাৎ টিন মুভি কিংবা টিনদের জন্য তৈরি সিরিজ সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়, কারণ ডিভাইস ফ্রিকনেস বা ডিভাইসের মেইনটেনেন্স কিংবা ডিভাইস ব্যবহারকারী সারা বিশ্বে তরুণরাই এগিয়ে। অনেক ক্ষেত্রে আন্ডার 16 কিংবা আন্ডার 18 অর্থাৎ 18 বছরের বয়সের কম তরুণীদের ভেতরে সিনেমা প্রীতি কিংবা সিরিজ দেখার প্রীতি রয়েছে। তাই এই জরিপের উপর ভিত্তি করেই নেটফ্লিক্স, হুলু, অ্যামাজন প্রাইম থেকে শুরু করে বিশ্বের বিশাল ওটিটি প্ল্যাটফর্ম তাদের পছন্দ অনুযায়ী ফিল্ম, সিরিজ কিংবা বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার এনিমি তৈরি করছেন। তেমনি প্রায় কোনো রকম প্রচার ছাড়াই একটি সিরিজের নাম বলি, সেটি এসেছিল। ইয়েস, আপনি ঠিকই ধরেছেন, স্ট্রেঞ্জার থিংস। হরর, অ্যাডভেঞ্চার, রহস্য আর একদল কিশোরীর গল্প নিয়ে নির্মিত সিরিজটি মুক্তির পরে ঝড় তুলেছিল সারা দুনিয়ায়। 80-র দশকের প্রেক্ষাপটে নির্মিত সিরিজটি যে এই সময়ের তরুণদের পর্দায় বুঁদ করে রাখবে কে ভেবেছিল। এরপর পেরিয়ে গেছে 9 বছর। সময়ের সঙ্গে ইতিহাস তৈরি করেছে স্ট্রেঞ্জার থিংস, হয়ে উঠেছে গত এক দশকে পপ কালচারের সবচেয়ে চর্চিত নামগুলোর একটি। সম্প্রতি সিরিজটির 5ম মৌসুমের প্রথম কিস্তি অবমুক্ত হয়েছে নেটফ্লিক্সে। মুক্তির আগে থেকে নতুন কিস্তি নিয়ে নানান আলোচনা, পূর্বাভাস। মুক্তির পরে তো নেটফ্লিক্সের সার্ভার পর্যন্ত ডাউন হয়ে গেছে। কি আছে এই আলোচিত সিরিজে? চলুন কোলাহল ইনফোতে আজ সেই স্ট্রেঞ্জার থিংস নিয়েই কথা বলা যাক। সিরিজটির নির্মাতা ম্যাট ও রজ রাফার, দুই যমজ ভাই। শুরুতে সিরিজটির নাম ছিল কিন্তু স্ট্রেঞ্জার থিংস নয়, শুরুর নামটি ছিল মন্টাউ। আপসাইড ডাউন এর আসল নাম নিদার, কিন্তু সেটে আপসাইড ডাউন বলা হয়, সেটি রেখে দেওয়া হয়। গেটেন, স্যাডি, সিঙ্ক, কলেব, ম্যাকলাফলিন আগে থেকে একে অপরকে চিনতেন, একসঙ্গে মঞ্চে অভিনয় করেছিলেন তারা। দ্বিতীয় মৌসুম মুক্তির পরে প্রথম 3 দিনে গড়ে 8.8 মিলিয়ন দর্শক দেখেছিলেন সিরিজটি উইনোনা রাইডারের প্রথম নিয়মিত টিভি চরিত্র এবং তার দীর্ঘদিনের সেরা কাজের মতো হয়ে উঠেছিল। কিন্তু ডাফার ভাইদের মূল পরিকল্পনায় জয়েস বায়ার্সের জন্য নাওমি ওয়াটস বা মারিসা টমেই ছিল সম্ভাব্য নাম। কি আছে এই স্ট্রেঞ্জার থিংসে? হ্যাঁ, পুরনো বন্ধুরা, নতুন কিস্তিকে এভাবে স্বাগত জানানো যায়, এ যেন দীর্ঘদিন পরে পুরনো বন্ধুদের এক পুনর্মিলন। রিইউনিয়ন ফরম্যাটে সাজানো এই সিরিজটি দেখে অনেকেই তাদের পুরনো বন্ধুকে স্মরণ করেছে, নস্টালজিয়ায় ভুগেছে। স্ট্রেঞ্জার থিংস একদল কিশোরীর গল্প, তবে কেন্দ্রে রয়েছে 4 বন্ধু: মাইক অর্থাৎ ফিন উইলহার্ড, উইল অর্থাৎ নোয়া স্ন্যাশ, লুকাস অর্থাৎ কেলেব ম্যাকলকলিন আর ডাস্টিন গেটন ম্যাটারেজো। 80-র দশকের ডানজিয়ন্স অ্যান্ড ড্রাগনস প্রেমী কিশোরেরা হঠাৎ করে নিজেদের শহরের পাশে এক ভয়ঙ্কর অন্ধকার জগতের অর্থাৎ আপসাইড ডাউন দরজা খুঁজে পায়। তাদের সঙ্গে যুক্ত হয় রহস্যময় এক কিশোরী, লেভেন ওরফে এল অর্থাৎ মিলি ববি ব্রাউন, যার রয়েছে টেলিকাইনেটিক ও টেলিপ্যাথিক ক্ষমতা। প্রথম মৌসুমে চরিত্রগুলোর বয়স ছিল আনুমানিক 12 বছর, আর শেষ সিজনে তারা হবে প্রায় 16 বছর। কিন্তু বাস্তবে এসব চরিত্রে অভিনয় করা অভিনেতারা এখন 20-র কোঠায় পৌঁছে গেছেন। অনেকেই সমালোচনা করেন প্রাপ্তবয়স্ক অভিনেতাদের দিয়ে কিশোর চরিত্র অভিনয় করানোটা একটু অস্বাভাবিক লেগেছে, কিন্তু অদ্ভুতভাবে এই বেড়ে ওঠায় সিরিজটাকে আরো বিস্তৃত, আরো জীবন্ত করে তুলেছে। দীর্ঘ সময় ধরে দর্শকেরা চরিত্রগুলোর সঙ্গে মিশে গেছে, তাদের মুখের দিকে তাকালেই সেই দীর্ঘ পথ চলার কথা মনে পড়ে যায়। 2016 সালে যখন স্ট্রেঞ্জার থিংস সবে শুরু, তখন নির্মাতা ম্যাট ডাফার বলেছিলেন তিনি হ্যারি পটারের ছবিগুলোর মতো শিশু শিল্পীদের ক্যামেরার সামনে বড় হতে দেখতে চান। আমি পর্দার সামনে শিশুদের বড় হতে দেখতে ভালোবাসি। 1 বছর পর তাদের জীবন ও চরিত্রগুলো কোথায় দাঁড়ায় সেটা দেখা আমার কাছে দারুণ লাগে বলেছিলেন তিনি। সিরিজটি এই বড় হওয়াকে দারুণভাবে তুলে ধরেছে। যেমন বদলেছে চরিত্রের জীবন, তেমন বদল এসেছে দর্শকদের জীবনেও। আর এতদিনে তাদের সঙ্গে একটা গভীর আবেগের সম্পর্ক তৈরি হওয়াটাই স্বাভাবিক। দীর্ঘ বিরতির পর যখন আমরা আবার তাদের দেখি, মনে হয় যেন বহুদিন পর পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলো। তাদের জীবনে এই ফাঁকে কি ঘটেছে সেটাও জানবার ইচ্ছে হয় প্রচন্ডভাবে।
ফিরে দেখা। ইন্ডিয়ানার এক নিরুত্তাপ শহর হকিন্স। কে জানতো এই শান্ত শহরের বুকে ঘাপটে মেরে আছে এত রহস্য। 80 দশকের নস্টালজিয়া আর পিলে চমকানো প্যারানয়ার মিশেলে দারুণ এই সিরিজ বানিয়েছেন ডাফার ভ্রাতৃদ্বয়, অর্থাৎ ম্যাট ও রাফ ডাফার। প্রথম মৌসুমের প্রেক্ষাপটে 1983 সাল। গল্প জমেছিল উইলের নিখোঁজ হওয়ার রহস্যকে ঘিরে। উইল ডানজিয়ন্স অ্যান্ড ড্রাগনস খেলে বাড়িতে ফেরার পথে স্রেফ হাওয়া হয়ে যায়। উইলের 3 বন্ধু মাইক, ডাস্টিন আর লুকাস মিলে বন্ধুকে খুঁজতে গিয়ে পেল এক অদ্ভুত মেয়েকে, নাম তার লেভেন, সংক্ষেপে এল। মাথা কামানো চাহনি তীব্র। জানা গেল হকিন্স ন্যাশনাল ল্যাবের ডক্টর মার্টিন ব্রেনার ওরফে লেভেনের পাপা তাকে গিনিপিগ বানিয়ে এক সর্বনাশা কাণ্ড ঘটিয়েছে, খুলে দিয়েছে এক প্যারালাল ইউনিভার্সের দরজা। সেই ইউনিভার্সে সবকিছু এই দুনিয়ার আদলে বানানো, কিন্তু পচা গলা, বিষাক্ত, নারকীয়। সেখান থেকে বেরিয়ে এলো এক দানব। পুলিশ চিফ জিম হপার অর্থাৎ ডেভিড হার্পার তোলপাড় করে ফেললো সব। ফিরে এলো উইল, কিন্তু শেষ দৃশ্যে বোঝা গেল খেলা তো সবে শুরু। 1984 সালের প্রেক্ষাপটে আসে দ্বিতীয় মৌসুম। উইল আপসাইড ডাউন থেকে ফিরেছে বটে, কিন্তু সঙ্গে করে নিয়ে এসেছে এক অশরীরী আত্মা। লেভেন আসলে মারা যায়নি, ছিটকে পড়েছিল আপসাইড ডাউনে। সেখান থেকে ফিরে এসে আশ্রয় নেয় হপারের কাছে। হপার তাকে নিজের মেয়ের মতো আগলে রাখে। এদিকে এক ব্যাঙাচি পুষতে গিয়ে ডাস্টিন দেখলো ওটা আসলে ভিন গ্রহের রাক্ষস ডেমোডগ। আবার ম্যাক্স অর্থাৎ স্যাডি সিঙ্ক নামের এক মেয়ে এসে জুটলো ওদের দলে। এদিকে ভিন জগৎ থেকে আসা দরজাটা বন্ধ করছে এল, আর অন্যদিকে উইলের মা জয়েস অর্থাৎ উইনোনা রাইডার আর হপার মিলে উইলের শরীর থেকে ভূত ঝাড়াতে ব্যস্ত। শরীর থেকে অশরীরীকে বের করা হলো বটে, কিন্তু সে মরল না। তৃতীয় মৌসুমে দেখা গেল শিশুরা বড় হয়ে গেছে। বয়সন্ধিকালীন নানা ব্যাপার স্যাপার চলছে তাদের ভেতরে। ওদিকে মাটির নিচে রাশিয়ানরা সুড়ঙ্গ খুঁড়ছে। তাদের পরিকল্পনা হলো সেই সর্বনাশার দরজা আবার খোলা। সেই আত্মা মাইন্ড ফ্লেয়ার এবার ম্যাক্সের সৎ ভাই বিলির উপর ভর করলো। ইঁদুর আর মানুষের মাংস গলিয়ে তৈরি হলো জঘন্য এক দানব। হপার আর জয়েস মিলে ম্যাগনেটের রহস্য ভেদ করতে গিয়ে পৌঁছে গেল সোজা রাশিয়ানদের ডেরায়। 1985 সালের প্রেক্ষাপটে নির্মিত হয়েছিল সিরিজটি। সবশেষ অর্থাৎ চতুর্থ মৌসুম এসেছিল বছর 3 আগে। 1986 সাল অর্থাৎ বসন্তের ছুটি চলছে। এর মধ্যে হাজির নতুন উৎপাদ। ভেকনা অর্থাৎ জিমি ক্যাম্পবেল বোয়ার আপসাইড ডাউনের এক বুদ্ধিমান দানব। সে মানুষের ট্রমা আর অপরাধ বোধ ব্যবহার করে তাদের মানসিকভাবে পঙ্গু করে এবং তারপর মেরে ফেলে। ঘটনাক্রমে সব দোষ গিয়ে পড়লো এডি ম্যানসনের ঘাড়ে। জানা গেল এই ভেকনাই আসলে হেনরি ক্রিল ল্যাবের 1 নম্বর সাবজেক্ট, যাকে এল ছোটবেলায় আপসাইড ডাউনে পাঠিয়েছিল। সেই এখন সব নাটের গুরু। ম্যাক্সকে টার্গেট করলো ভেকনা। মূলত যারা বিভিন্ন ট্রমার মধ্যে আছে তাদেরই পিছু লাগে সে। দলটা 3 ভাগে ভাগ হয়ে গেল। এল গেল নিজের হারানো শক্তি ফিরে পেতে। জয়েস আর তাদের বন্ধু মারে অর্থাৎ ব্রেট গ্যালম্যান গেল রাশিয়ান জেল থেকে হপারকে উদ্ধার করতে। আর বাকিরা হকিন্সে ভেকনার সঙ্গে লুকোচুরি খেলতে ব্যস্ত। মহাপ্রলয়ের ইঙ্গিত দিয়ে শেষ হলো মৌসুম আর শুরু হলো 3 বছরের অপেক্ষা। কেন এত জনপ্রিয়? ফ্রি সপ্তাহে তো অনেক সিরিজই মুক্তি পায়, কিন্তু এসবের মধ্যে স্ট্রেঞ্জার থিংস কেন এত জনপ্রিয় হলো? এই 2টি মৌসুম না হয় মানা গেল, কিন্তু প্রায় 1 দশক ধরেই বিশ্বজুড়ে সিরিজটি নিয়ে কেন এত উন্মাদনা? এর অন্যতম বড় কারণ হতে পারে 80 দশকের নস্টালজিয়া। 80 দশকের নস্টালজিয়ায় ডুবে যেতে চাইলে এটি উপযুক্ত সিরিজ। পুরো গল্পটাই আবর্তিত হয়েছে 1980 দশককে ঘিরে, যেখানে সময়কালের সঙ্গে মানানসই দৃশ্যভঙ্গি, রং, পোশাক, প্রযুক্তি আর পপ কালচারের অসংখ্য রেফারেন্সে ভরা। যারা মূলত 80 দশকের ক্লাসিক সিনেমা ভালোবাসেন তারা ব্যাক টু দ্য ফিউচার, দ্য টার্মিনেটর, গোস্টবাস্টার্স এর ছায়া খুঁজে পাবেন। তবে 80 আবহ শুধু সিনেমাতেই সীমাবদ্ধ নয়। ছোট ছোট বিষয় যেমন লুকাসের হাতে নিউ কোকেন ক্যান কিংবা স্টিভের চুলে ফারা ফস্টের স্প্রে ব্যবহার সেই সময়কে আরো যেন জীবন্ত করে তোলে। স্ট্রেঞ্জার থিংস এর আরেকটি বড় বৈশিষ্ট্য গল্প বলার ধার। এমন বহুমাত্রিক গল্প বলার ধরন সহসা দেখা যায় না। সিরিজটি একই সঙ্গে কামিং অফ এজ,
এর গল্প, অন্যদিকে হরর, থ্রিলার এবং অ্যাডভেঞ্চারের মিশেল। কোনো এক জনরাই সিরিজটি অতিরিক্ত ঝুঁকে পড়ে না, বরং প্রতিটি ধারা থেকে প্রয়োজনীয় উপাদান টেনে এনে এটি একটি ভারসাম্যপূর্ণ টানটান গল্প তৈরি করে। এ কারণে শুধু হরর বা থ্রিলার প্রেমীরাই নন, এমন দর্শকরাও এই সিরিজে আকৃষ্ট হন যারা সাধারণত এই ধরনের গল্প দেখেননি আগে। এ সময়ের সিরিজ দেখার সবচেয়ে জনপ্রিয় ধারা বিঞ্জ ওয়াচিং। তবে অনেক সিরিজ আছে যেগুলোতে অতিরিক্ত পর্ব থাকায় টানা দেখা কঠিন হয়ে যায়। স্ট্রেঞ্জার থিংস ঠিক তার বিপরীত। এখানে সাধারণত একটি মৌসুমে 8 থেকে 9টি পর্ব থাকে। একটি মৌসুম শেষ করতে খুব বেশি সময় লাগে না। প্রতিটি পর্বেই গল্পকে আঁটসাঁট রাখতে হয় এবং অপ্রয়োজনীয় দৃশ্যের জায়গা থাকে না। এছাড়া আছে ক্লিফ হ্যাঙ্গারের জাদু। প্রায় প্রতিটি পর্বই শেষ হয় এমন এক টানটান রোমাঞ্চ রেখে যা দেখার পর পরবর্তী পর্ব না দেখে থাকা আপনার প্রায় অসম্ভব। প্রথম মৌসুমে যেমন ম্যাকের বোন ন্যান্সি অর্থাৎ নাটালিয়া ডায়ার প্রথমবার ডেমোগরগন দেখার দৃশ্যটি ছিল দুর্দান্ত। স্ট্রেঞ্জার থিংস যত এগিয়েছে ক্লিফ হ্যাঙ্গারও তত তীব্রতর হয়েছে। দ্বিতীয় মৌসুমে যেমন মাইক আবিষ্কার করে যে উইল আসলে পায়। সৃষ্টির এত জনপ্রিয়তার পেছনে বড় একটি ভূমিকা রেখেছে মিম সংস্কৃতি। এক মৌসুম থেকে আরেক মৌসুমের মাঝের সময় ভক্তরা বিভিন্ন মিম তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন, যা সিরিজটিকে সতেজ রেখেছে। এই সিরিজের ছবি ও সংলাপ অসংখ্য জনপ্রিয় মিম তৈরি করেছে। জয়েস বায়ার্সের মুখের অভিব্যক্তি কিংবা ড্যাড হিসেবে স্টিভের অর্থাৎ জোকিরির আচরণ এসব নিয়মিতই মিমে এখন দেখা যায়। স্ট্রেঞ্জার থিংস এর জনপ্রিয়তার আরেকটি বড় কারণ চরিত্রগুলোর বিকাশ। স্টিভ হ্যারিংটনের অন্যতম বড় উদাহরণ। সে শুরুতে অহংকারী, ধীরে ধীরে সে বদলে যায়। ডাস্টিন ও তার বন্ধুদের জন্য হয়ে ওঠে রক্ষা কবচ। এই পরিবর্তন দর্শকদের স্টিভের সঙ্গে গভীরভাবে যুক্ত করে। ন্যান্সি হুইলারও যেমনই একটি চরিত্র। সে যখন শুরু করে তখন সে এক সাধারণ স্কুল ছাত্রী। সে বন্ধুদের স্বীকৃতি পেতে মরিয়া। ধীরে ধীরে সে হয়ে ওঠে সাহসী, বুদ্ধিমান এক তরুণী, যে হকিন্সের সবচেয়ে বড় রহস্যগুলোর উন্মোচন করে। স্ট্রেঞ্জার থিংস যেন এক উথাল পাথাল আবেগের নাম। একটি চরিত্রের মৃত্যু দর্শকদের হৃদয় ভেঙে দেয়। প্রথম মৌসুমের শেষে লেভেনের আত্মত্যাগ এবং তৃতীয় মৌসুমে হপারের আত্মত্যাগের দৃশ্যগুলো দর্শকদের প্রবল আবেগে ভাসিয়েছে। তবে কেবল দুঃখ নয়, আনন্দের মুহূর্তও আছে। যেমন দ্বিতীয় মৌসুমে লেভেনের ফিরে আসা এবং মাইক ও অন্যদের সঙ্গে পুনর্মিলনের দৃশ্য কি আদৌ ভোলা সম্ভব? অন্তত যারা দেখে ফেলেছেন তারা তো বিষয়টিকে নিয়ে রিলেট করতে পারবেনি। স্টিফেন কিং এর লেখা পড়তে কে না ভালোবাসে, আর স্ট্রেঞ্জার থিংস এর পরতে পরতে তার প্রভাব স্পষ্ট। হকিন্স, ইন্ডিয়ানা ছোট এক শান্ত শহর, যেটার বাইরে থেকে সবকিছু স্বাভাবিক কিন্তু ভেতরে লুকিয়ে আছে অন্ধকার। এই ধারণা স্টিফেন কিং এর গল্পের মতোই। দানব কিশোরদের অ্যাডভেঞ্চার, অশুভ শক্তির দ্বারা প্রভাবিত চরিত্র, ভালো মন্দের স্ট্রেঞ্জার থিংস এর এসব উপাদান স্টিফেন কিং এর বহু গল্পেই দেখা যায়। এই সিরিজটিকে বিশ্বজুড়ে দর্শকের কাছে আরো কাছাকাছি নিয়ে গেছে। একসঙ্গে বড় হওয়া। দর্শকদের মতো সিরিজটির অভিনয় শিল্পীরাও কার্যত বড় হয়েছে স্ট্রেঞ্জার থিংস এর সেটেই। একসঙ্গে 10 বছর কাটানো খুব কম সিরিজের শিল্পীদের পক্ষেই তো সম্ভব হয়। মাইক চরিত্রে অভিনয় করা ফিন উইলহার্ড যেমন বলছিলেন, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমরা শেষ পর্বে শুটিং করে ফেলেছি। মনে হচ্ছে এই তো কবে যেন শুরু করলাম। উইল চরিত্রের নোয়া স্ন্যাগ যোগ করেন, আমাদের এ ধরনের জীবন অভিজ্ঞতা আর কারণেই হ্যারি পটার ছবির অভিনেতাদের ছাড়া। তারা যেভাবে সেটে বড় হয়েছে, আমাদের অভিজ্ঞতা ঠিক তেমন। একদিন তাদের সঙ্গে বসে গল্প করতে চাই। শোরানার মার্ট ও রস ডাফারকে কেউ চিনত না। স্রেফ একটি সিরিজ দিয়েই বাজিমাত করেছেন দুই ভাই। স্টিভেন স্পিলবার্গ ও স্টিফেন কিং এর প্রেরণা নিয়ে তারা বলতে চেয়েছিলেন এমন এক গল্প যেখানে শিশুরাই কেন্দ্রীয় চরিত্র। শুরুতে অভিনেতারা কল্পনাও করতে পারেনি যে লাখ লাখ মানুষের নজর তাদের দিকে থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠবে। উইলহার্ড বলেন, 13 বছর বয়সে হঠাৎ সবাই চিনে ফেলবে। এটা ছিল অবিশ্বাস্য আর ভয়াবহ এক অভিজ্ঞতা। স্ট্রেঞ্জার থিংস এর শিশুরা আর এখন কেউই শিশু নেই। এল চরিত্রে অভিনয় করা মিলি ববি ব্রাউনের বয়স এখন 21। বিয়েও সেরে নিয়েছেন। স্ন্যাগও 21। কিছুদিনের মধ্যেই কলেজ শেষ করবেন। গেটন ম্যাটারাজ্জো ও স্যাডি সিং 23। উলফহার্ড 22 বছর আর ম্যাকলাফলিনের বয়স 24।
উইল অর্থাৎ নোয়া স্ন্যাগ, লুকাস অর্থাৎ কেলেব ম্যাকলকলিন আর ডাস্টিন অর্থাৎ গেটন ম্যাটারাজো চরিত্রের বয়সের তুলনায় অভিনেতাদের বয়স বেশি। এই সমালোচনায় পাত্তা দিতে চান না ডাফার ভাতৃদ্বয়। তারা মনে করেন অভিনয় শিল্পীদের বদল করলে সিরিজটির সঙ্গে দর্শকের একাত্মতা কমে যেত। অভিনয় শিল্পীরা জানান প্রতি মৌসুমের শুটিং করতে একসঙ্গে অনেকটা সময় তাদের থাকতে হয়েছে। কোনো কোনো মৌসুমের শুটিং হয়েছে 48 সপ্তাহ ধরে। একসঙ্গে জন্মদিন, থ্যাঙ্কস গিভিং ও অন্যান্য উৎসব উদযাপন করেছেন তারা। স্যাডি সিং বলেন, আমরা ভিডিও গেম খেলতাম। ফিন একবার কানাডিয়ান থ্যাঙ্কস গিভিং সঞ্চালনা করেছিল। সপ্তাহের ছুটিতে বন্ধুদের সঙ্গে সময় কাটানো দুর্দান্ত ব্যাপার ছিল। ম্যাকলাফলিন যোগ করেন, আমরা একসঙ্গে থাকলে আবার ছোটবেলার মতোই মজা করি। আমরা যে একসঙ্গে বড় হয়েছি। তবে সবার জন্য সবচেয়ে কঠিন ছিল শেষ দিনের শুটিং। ম্যাকলাফলিন বলেন, আমি অনেক কেঁদেছি, কিন্তু তা ছিল মূলত আনন্দের অশ্রু। স্যাডি বলেন, এই ঘোর থেকে বের হতে আমাদের অনেক সময় লাগবে, কিন্তু পরে মানিয়ে নিয়েছি, কারণ এই সিরিজ থেকে যা কিছু পেয়েছি অসাধারণ, অনবদ্য, দুর্দান্ত। তবে সবকিছুরই তো শেষ থাকে, আমাদেরও সামনে এগিয়ে যেতে হবে, তাই শেষ হতেই হলো। কোন পর্ব মূলত কবে? স্ট্রেঞ্জার থিংস এর ৫ম মৌসুম মুক্তি পাচ্ছে। অলরেডি কিছু পর্ব মানুষ দেখে ফেলেছেন, আগামীতে বাকি পর্বগুলোও দেখবেন। কিন্তু এই যে লিগেসি, এই যে নস্টালজিয়া, ৮০-র দশক পপ কালচার, নানান রকম এলিমেন্ট নিয়ে সাজানো এক দারুণ অধ্যায়, যা পিরিয়ডকে স্মরণ করে। না কোনো যুদ্ধ, না কোনো বাস্তব ঘটনা, কিন্তু আপনার দৈনন্দিন জীবনকে রঙিন করে তুলবে। এমন স্ট্রেঞ্জার থিংস কাল্ট না হয়ে কি পারে? সার্ভার ক্র্যাশ, যে সিরিজ নিয়ে এত আগ্রহ, সেটা মুক্তির সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে দর্শকেরা যে মুখিয়ে থাকবেন সে আর বলতে কি। বাড়তি দর্শকের চাপে নেটফ্লিক্সের সার্ভার পর্যন্ত ক্র্যাশ করেছে, যা নিয়ে অনেকে মজা করে বলেছেন নেটফ্লিক্সকে এবার টেনে নিয়ে গেল আপসাইড ডাউন। সিরিজটি 15 বার প্রত্যাখ্যাত হয়েছে। অবাক হচ্ছেন না? এটাই সত্যি, কারণ কেউই বুঝতে পারছিলেন না যে শিশুদের কেন্দ্র করে নির্মিত একটা সিরিজ আদৌ কি জনপ্রিয়তা পাবে। মিলি ববি ব্রাউন মাত্র 11 বছর বয়সে লেভেন চরিত্রে অভিনয় শুরু করেন। তার চরিত্রটি ম্যাড ম্যাক্সের শার্লিজ থেরন অভিনীত ফিউ রিউসা থেকে অনুপ্রাণিত। শেরিফ হপারের চরিত্রের ডেভিড হার্বার প্রথম পছন্দ ছিলেন না। প্রথমে বিবেচনা করা হয়েছিল ইউয়ান ম্যাকগ্রেগর ও স্যাম রকওয়েলকে। হপার ও হকিন্সের নাম প্রেডিটর সিনেমা থেকে অনুপ্রাণিত। ভ্যারাইটি জানায় সিরিজটি প্রিমিয়ারের সময় মাত্র 3 মিনিটের জন্য বন্ধ ছিল সেবা। এখনো কিছু ব্যবহারকারী নানা ধরনের প্রযুক্তিগত ত্রুটির মুখোমুখি হচ্ছেন। সিরিজটি দেখতে গেলেই পর্দায় লেখা উঠছে কিছু একটা ভুল হয়েছে, দুঃখিত। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এর আগে 2022 সালের জুলাইয়ে 4র্থ মৌসুমের শেষ 2টি পর্ব যখন একসঙ্গে মুক্তি দেওয়া হয়েছিল, তখনও নেটফ্লিক্স কিছু সময়ের জন্য অকার্যকর হয়ে পড়েছিল। ভ্যারাইটি এবারে মৌসুম নিয়ে লিখেছে, আগের মৌসুমে আমরা জেনে গিয়েছিলাম ভেকনাই আপসাইড ডাউনকে নিয়ন্ত্রণ করে এবং হাই ফাইভ মাইন্ডের মতো করে তার বাসিন্দাদের নিয়ন্ত্রণ করে ফেলেছে। 5ম মৌসুম এখনো এই জগতের নিয়মকানুন এবং তাৎপর্য নিয়ে নতুন কিছু যোগ করেনি। নতুন স্কেল বড় হয়েছে, দৃষ্টিভঙ্গি নয়। বিবিসি এবারের মৌসুম নিয়ে লিখেছে, শেষ মৌসুমের প্রথম 4টি পর্ব দেখে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক অল টাইম গ্রেট সমাপ্তি। তাই মুক্তি পাওয়া প্রথম 4 পর্বে তাদের লক্ষ্য পরিষ্কার। এরই ভিতরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে তোলপাড়ও শুরু হয়েছে। বিবিসি আরো লিখেছে, প্রথম 4টি পর্বে বহু পুরনো রহস্যের উত্তরও পাওয়া গিয়েছে। ভক্তরা নিশ্চয়ই খুশি হবেন, কারণ ডাফার ব্রাদার্স আবার ফিরে গেছেন প্রথম মৌসুমের দৃশ্যে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দিতে শুরু করেছে, বিশেষ করে কে প্রথম উইলকে অপহরণ করেছিল, কেন করেছিল। আর যদি এটি ডাফার ব্রাদার্সের পরিকল্পিত সমাপ্তির পূর্বাভাস হয়, তাহলে দর্শকেরা নিশ্চিতভাবেই পাচ্ছেন টেলিভিশনের ইতিহাসে অন্যতম কাল্ট সিরিজ এবং সেরা সমাপ্তি।